তখন আমার 20-21 না, তখন মনে হয় 17 বছর বয়স। তাহলে তো এটা আরো ডেঞ্জারাস বয়স। প্রথম কথা, বয়স সন্ধি কালে ছিল তুমি। আর যার কথা আসছে ভদ্রমহিলা, তখন তো তিনি আলটিমেটলি কত, খুব বেশি তখন 45 এর মতো বয়স। কিন্তু আমি জানতাম না তখন। আচ্ছা ঠিক আছে, জানতে না, তখন দেখো নাই তখন তুমি ছাদের মধ্যে তাকে? না, তাকে অন্ধকার তো না দেখি তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেল ছাদের উপরে? না দেখি অনেক কথোপকথন হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। আমার আসলে খুব ঘৃণা লাগে, আমার নিজের জন্য ঘৃণা লাগে যে আমি কি করছি আমার লাইফটাকে। এক্স্যাক্টলি এই প্রশ্নটা আমি তোমাকে করতাম। আমার খুব ঘৃণা লাগে আমার নিজের জন্য। আমি কত বড় একটা গাধা। আল্লাহ তাআলা সবকিছু দিয়েছিল আমাকে, সবকিছু ঠিকঠাক ছিল, সব ভালো চলতেছিল, স্মুথ চলতেছিল। লাইলা আমার লাইফে নাই ওই টাইম, মানে লাইফে আছে অ্যাজ এ ফ্যান হিসাবে, ফ্রেন্ড হিসাবে, শুধুমাত্র টেক্সটের মধ্যে, কনভারসেশনের মধ্যে। দ্যাট ইজ দ্য লেসন অফ দ্য স্টোরি। হ্যাঁ, শুধুমাত্র কনভারসেশনের মধ্যে আছে। ওই টাইমটাতে আমি আমার সংসার চালাচ্ছি। ওই টাইমে আমি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকা করে আমি ইনকাম পাচ্ছি, আর্নিং হচ্ছে আমার। ওই টাইমটাতে আমি স্পিডের মধ্যে সবকিছু ছেড়ে এই মহিলার কাছে চলে আসছি। ট্রাকের পিছনে লেখা থাকে না, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। এটা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লাইন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। আজকে যাকে গেস্ট হিসেবে এখানে নিয়ে এসেছি, তাকে নিয়ে আপনাদের অনেক বিরূপ মন্তব্য থাকতে পারে এবং তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজকের এপিসোডটা শুধুই আমার কোয়েরি, মানে আসলে ওকে নিয়ে যে এত আলোচনা হচ্ছে, এত সমালোচনা, কিছুদিনের মধ্যে জেলে চলে যায়, জেল থেকে বের হয়, কিছুদিন পর ওদের ভিডিও বের হচ্ছে। আমি এগুলো খণ্ড ভাবে আমার চোখের সামনে, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমি আছি, আমার সামনে এসছে। কিন্তু আমি আসলে আজকের এপিসোডটা শুধুমাত্র আমার ব্যক্তিগত তেষ্টা মেটানোর জন্য আমি ধারণ করছি। এই এপিসোডটা আমি রেকর্ড করতে চাই, আমি জানতে চাই ওর জীবনের গল্পটা আসলে কি। ওকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে মানুষ চেনে, এটাই কি ওর গল্প, নাকি এর বাইরেও ওর কাছ থেকে কিছু জানার আছে? প্রিন্স মামুন, রাইট? জি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত? আমি তোমাকে তুমি করে বলি, আপনি তুই করে বললেও খুব ভালো লাগবে। সো তোমার বয়স কত? আমার বয়স এখন 22 আর 21 হবে এরকম। 21 বা 22। পড়াশোনা করেছো নাকি ব্রেকআপ চলে গেছে? পড়াশোনা এখন বন্ধ আছে। তো তোমার 21 বছরের গল্পটা আমি জানতে চাই, ফ্রম ডে ওয়ান, তোমার মেমরি। আমার জন্মস্থান মহাখালী দক্ষিণ পাড়াতেই। আমার বাবা তখন মালয়েশিয়াতে প্রবাসে ছিলেন। আমার বাবা ওইখানে কাজ করতো, অনেক ভালো একটা স্যালারি আসতো। অ্যান্ড এইখানে আমার ফ্যামিলিটা খুবই সুন্দর ছিল। আমার 2টা ভাই বোন বাকস বোন প্রতিবন্ধী, আমার মা, আমরা 4 জন ঢাকাতে থাকতাম, আর আমার আব্বু মালয়েশিয়াতে থাকতো। বাকু শ্রবণ প্রবন্ধী মানে তোমার চেয়ে বড় না ছোট? আমার সিনিয়র দুজনই। সবার বড় হচ্ছে আমার বড় বোন, ও কানে শুনে না, কথা বলতে পারে না। আমার তারপরে ভাই, সেও কানে শুনে না, কথা বলতে পারে না। তারপর আমি সবার ছোট। আমাকে আল্লাহ তাআলা কান মুখ দুইটাই দিয়েছেন। উস থেকেই আমি ডান্স করি, মানুষের ডান্স দেখতাম, দেখে ওইটাই আমি নাচতাম, হোক আর না হোক আমি ডান্স করতাম। মানুষটা দেখে আমি ডান্স শিখতাম ছোটবেলা থেকে। যত ভালো ভালো ডান্সের ভিডিও আছে ইউটিউবে, ওইগুলো দেখতাম বসে বসে মনোযোগ দিয়ে, হেডফোন একটা লাগায়, বাটন মোবাইল একটা ধরে দেখতাম, শিখতাম। বাসায় বসে বসে একা রিহার্সাল করতাম, একাই ডান্স শেখা হইলো। এভাবে ডান্স করতাম আমি। টিকটকের আগেও ডান্স করতাম, এইখানে যেতাম, ওইখানে যেতাম, বরিশাল যেতাম, কুমিল্লা যেতাম, প্রোগ্রাম করতে যেতাম, ডান্সের প্রোগ্রাম করতে। এটাও একটা লাইফ ছিল আমার, এটা টিকটকে আসার আগের লাইফ। যে যে কোনো দেশের, যে কোনো গ্রামে, যে কোনো জেলায় যেতাম আমি ডান্স করতে। যে কোনো গায়ে হলুদ, বার্থডে, যে কোনো প্রোগ্রাম, এবার যেখানে সাউন্ড বক্স থাকে, স্টেজ থাকে, সেখানে প্রোগ্রাম করতে যেতাম। সেখানে 2000 টাকা, 4000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এরকম কন্ট্যাক্ট করে চলে যেতাম, গ্রুপ নিয়ে 2-3 জন বন্ধু বান্ধব নিয়ে। আমি একটা গ্রুপ ছিল, আমার একটা ডান্স স্কুলও ছিল। আমার একটা ডান্স স্কুল ছিল, যেটা হচ্ছে ব্রাক স্কুল, অনেকেই চিনেন হয়তো বা, বাংলাদেশের ব্রাক স্কুলগুলো। ওই স্কুলগুলো সকালে যখন পড়াশোনা করাইতো, স্কুল টাইমটা শেষ হলে রাতের বেলা আমি আমার ডান্স স্কুল করাইতাম, ক্লাস করাইতাম। আমার প্রায় 15-20 জন স্টুডেন্ট ছিল, তাও ছোট ছোট আমার এইজেরই। মানে তুমি কারো কাছ থেকে শিখোনি, কিন্তু তুমি অনেককে শেখাই? আমি শিখাইছি। এন্ড আমার একটা বন্ধু আছে হৃদয়, তারপর হৃদয়ের ছোট ভাই আলাবিন, এগুলো আমার মানে বন্ধু বান্ধব নিয়ে আমার সব ন্যাচারালি গিফটেড। হ্যাঁ, নিয়ে আমি শুরু করলাম, ওদেরকে ডান্স শিখাইলাম। আমি ডান্স শিখা, ওরাও খুব সুন্দর আমার সাথে তাল মিলিয়ে নাচতে পারে। দেন আমরা যে কোনো এলাকায়, যে কোনো জেলায় প্রোগ্রাম করতে চলে যেতাম। সো তুমি টিকটকে এগুলো দেওয়া শুরু করলে? হ্যাঁ, টিকটকে আমি আবার এই ভিডিও দেওয়া শুরু করলাম আমার ডান্সের। তো মানুষ এটা নেওয়া শুরু করলো, অনেক ডান্সের ভিডিওগুলো নিল। পরে আস্তে আস্তে ডান্স দেওয়া শুরু করলাম। তারপর রমনা পার্কে যেতাম প্রতি ফ্রাইডেতে, ওইখানে একটা গেট টুগেদারের মতো হতো। সকল টিকটক ইউজার, লাইক ইউজার, ইউটিউবার সব এক হতো ওইখানটাতে। তো ওইখানে যে আমি ভিডিও করতাম, ভিডিও করার আস্তে আস্তে ওইখানে চিনলাম কি লাইকি অ্যাপ। মানুষ এসে ভিডিও করতেছে আমার সাথে, মানে তখন আমি মোটামুটি একটু পাবলিক ফিগার, মানুষ এসে আমার সাথে ভিডিও করে, সেলফি নেয়। যখন মানুষ ভিডিও করতেছে আমার সাথে, তখন আমি দেখতেছি এটা কি অ্যাপস, এটা তো টিকটক না, এটা তো আমি কখনো চিনি নাই, ড্যাশবোর্ডটা তো আমি চিনি না, এটা কি ড্যাশবোর্ড, এটা কি অ্যাপস। পরে বলতেছে ভাই এটা লাইকি অ্যাপ। বললাম ও আচ্ছা। আবার গেলাম, আবার দেখতেছি এরকম অনেক মানুষ টিকটকের চেয়ে বেশি লাইক ইউজ করতেছে। তো তখন আমি আমার লাইকিতে সুইচ করলাম, যে লাইকিতে একটা অ্যাকাউন্ট খোলা দরকার, দেখি কি হয় ওইখানে, যেহেতু টিকটকের মতোই একটা প্ল্যাটফর্ম। তো লাইকিতে যখন আপলোড করলাম আমার ডান্সের ভিডিও, খুব ভালো রেসপন্স। রাতে আপলোড করছি, সকালবেলা দেখি 9 লক্ষ প্লাস ভিউ একটা ভিডিওতে। এটা পেয়ে তো আমি খুব
খুবই খুশি, মানে যেখানে আমার ভিউ আসে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ 3 লাখ, ওইখানে ডান্সের ভিডিওতে লাইকিতে চলে আসছে 9 লাখ, একটু পরে দেখে মিলিয়ন। তখন খুব ইন্সপায়ার হলাম আসলে যে না, কন্টেন্ট করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তখন আমি লাইকিতে রেগুলারলি ভিডিও আপলোড করতাম, ডেইলি 15 থেকে 20টা ভিডিও আপলোড করতাম, ডান্সের ভিডিও, অ্যাকশন ভিডিও, স্লো মোশন ভিডিও। 15 থেকে 20টা? তুমি দোকান টোকান বন্ধ করে দিয়ে এগুলোই করতা? হ্যাঁ, আমি দোকান তো আর আমার দিয়ে চলে না, আমার উপর নির্ভর না। আচ্ছা। আমি হচ্ছে যে টাইম পাস করে, আমি ওনাদের যখন খাওয়ার সময় হতো বা তাদের একটু রেস্ট টাইম হতো, ওই টাইমটাতে আমি দেখার জন্য বসতাম। আচ্ছা। অতটা মেজর আমি না, মানে বাবা বসতো বেসিক্যালি? বাবা বসতো, আম্মু বসতো, দুই দোকানে দুজন বসতো। ওকে। তো এইভাবে চলতেছিল লাইফটা। এই ভিডিও করতে করতে যখন আমি লাইকিতে লাইভ শুরু করলাম, দেখলাম লাইকিতে লাইভের একটা অপশন আছে, যেখানে লাইভ করলে একটা টাস্ক দেওয়া হয় যে তুমি 30 দিনে 15 দিন এফেক্টিভ ডে লাগবে, 15 দিনে তুমি 20,000 গিফট কাউন্ট করতে পারো, বা 40,000, 60,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 5 লাখ, যত লাখ ইচ্ছা তোমার কাউন্ট করতে পারো। যেই গিফটটা তুমি রিসিভ করবা তার ডাবল তুমি কোম্পানি থেকে ব্যাক পাবা, আরো মানে টাকা দিবে তোমাকে? টাকা দিবে, রাইট। তারপর লাইকি অ্যাপস টাকা দেয়, স্যালারি দেয় ওইটা। হুম। তো এটা পেয়ে তো আরো ভালো হলো। প্রথম মাসেই আমার প্রায় 50,000 রিসিভিং হয়ে গেছে। 15 দিন প্লাস, মানে 20-25 দিন ইফেক্টিভ ডে হয়ে গেছে। যেখানে লাগে 15 দিন, আমি 20 দিনের প্লাস দিয়ে দিছি। 40 ঘন্টা লাইভ লাগে, আমি তারও বেশি দিয়ে দিছি। হ্যাঁ। প্রতিদিন 5 ঘন্টা 6 ঘন্টা লাইভ করে ফেলছি আমি। সো এইভাবে আমার লাইভে এক মাসে ইনকাম চলে আসলো 60,000 টাকা। এটা পেয়ে আমি আমার বাবা মাকে বলতেছি, বাবা মা সব বাদ দাও, এখানে ব্যবসা বাণিজ্য আর কিছু করা লাগবে না, সব ক্লোজ। এখন থেকে ফ্যামিলি আমি রান করবো, আমি সব দেখবো, চলো আমরা আমাদের মতন করে মুভ অন করি, আমরা আমাদের মতন করে সুন্দর লাইফ লিড সো করবো। তুমি তখন ক্লাস 8-এ পড়ো? হ্যাঁ, ক্লাস 8-এ পড়ি তখন আমি। ক্লাস 8-এ পড়া একটা বাচ্চার কাছে প্রথম মাসে 60,000 টাকা আসা এই লাইকি থেকে, এটা আপনি বুঝতেই পারতেছেন যে ওর মাথা খারাপ করার জন্য দ্যাট ইজ এনাফ মানি অ্যাকচুয়ালি। ওকে, তারপর দেন ওইখান থেকে আমি বের হয়ে আসলাম। সাইদনগরে আমরা বাসা নিলাম, নতুন বাজার সাইদনগর 100 ফিটে। ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে আমার ফ্যামিলি, তোমার বাবা মা তোমাকে অনেক লাভ করে? অনেক লাভ করে। আমি আমার বাবা মাকে অনেক লাভ করি। আর এই দুনিয়াতে যত সংগ্রাম আছে সবকিছু আমার ফ্যামিলির জন্য, আমার বাবা মার জন্য। না, এটা আমি কেন বললাম, কারণ দেখেন বাসা যে চেঞ্জ করলা, এটা কি তোমার কথা শুনে চেঞ্জ করছে তারা? হ্যাঁ, আমার কথা শুনি। মানে কোথা থেকে টাকা আসতেছে, কি করতেছে, কোনো কিছু হিসাব করে নাই তারা? না, চিন্তা করে দেখছে তারা। আমি তো সারাদিন লাইভ করি, তখন তারা দেখতেছে যে সারাদিন কি করে মোবাইলে। আচ্ছা। আমি প্রতিদিন লাইভ। আমার আম্মু আমাকে ফুল সাপোর্ট করতো। আমার আম্মু আমি যখন বের হতাম বাসা থেকে, আমি সকালে বের হতাম, দুপুরের খাবার খেতাম না, কিছু করতাম না, 50 টাকা 100 টাকা পকেটে নিয়ে বের হতাম, বাইরে যে সিঙ্গারা খেতাম, এটা খেতাম, সেটা খেতাম, এইভাবে করে আমার লাইফটা চলতো। তখন ভিডিও করতাম, তো অনেক ভিডিও করতাম। সকালে বের হলে সন্ধ্যাবেলা বাসা ফিরতাম, দুপুরের খাবারের কোনো হাতে খোঁজ খবর মাঠে ছিল না। ঘাটে বিভিন্ন জায়গায় ভিডিও করতাম? সব জায়গায়, যেখানে যেভাবে পারতাম। আমার কথা হচ্ছিল তখন যে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট আপলোড করতে হবে, তাহলে আমার ফ্যামিলি সবকিছু একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। আমি বুঝতেছিলাম তখন। ওকে, তারপর? যত যাই হোক আমি কন্টেন্ট করবো, অনেক কন্টেন্ট করতাম তখন। এইভাবে লাইফ চলতেছিল। বাবা মাকে নিয়ে সুইচ করে ফেললাম, সাইদনগরে ফ্ল্যাট নিলাম একটা, ওইখানে অনেক বড় সড়ো একটা প্রায় 2000 স্কোয়ার ফিটের একটা বাসা নিলাম, নিয়ে ওইখানে আমার বাবা মা নিয়ে থাকা শুরু করলাম 2018 সাল থেকে। জি। এই 2018 সাল থেকে সাইদনগরে আমার বসবাস, আমার ওইখানে ইনকাম দিয়ে আমার ফ্যামিলি রান করা শুরু করলাম। চলতেছিল সব গুড, সবকিছু ভালোভাবে কন্টেন্ট করতেছিলাম, লাইভ করতেছিলাম। কিছু মাসে ছিল আপনার 1.5 লাখ টাকা ইনকাম আসতেছে, কিছু মাসে 2 লাখ, কিছু মাসে 2.5 লাখ। আবার লাস্ট আপনার 2023 সালে আমার একটা অ্যাপ থেকে পেমেন্ট করতো, আপনার স্ন্যাক অ্যাপটার নাম। ওই অ্যাপ পেমেন্ট করতো আমাকে $5,500 এভরি মান্থ। 5,500 অ্যাপের নাম কি? স্ন্যাক অ্যাপ। কি করে এখানে? সেম ভিডিও আপলোড করতে হয় শুধু। আচ্ছা, এটা এখন এক্সিস্ট করে? হ্যাঁ, এখন এক্সিস্ট করতেছে না, কারণ এখন আর পেমেন্ট দিচ্ছে না স্ন্যাক অ্যাপ। ওকে, তো ফেসবুকের মতো অবস্থা আর কি। আমার লাইকিতে আমি সর্বপ্রথম বাংলাদেশের 10 মিলিয়ন ফলোয়ার হিট করছি। এটার পর তুমুল আলোচনায় চলে আসি আমি শর্ট প্ল্যাটফর্মে। 10 মিলিয়ন লাইকিতে? হ্যাঁ। লাইকিতে এখন অতটা পপুলার না এখন। লাইকিতে পপুলার না, কারণ আমি যখন আমার আইডিটা ব্যান হওয়ার পর থেকে আমি আর Ban হয়ে গেল কেন? ব্যান হয়ে গেল মাঝখানে ওই যে কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, অপু আছে, আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মারামারি হয়েছিল, দেন আরো ঝামেলা হয়েছিল, তাকে পুলিশে ধরে নিয়ে গেছে। ওইগুলোর কারণে ওই কন্ট্রোভার্সির মধ্যে আমাকে টেনে নিছে, কারণ অপুর আর আমার একটা কন্ট্রোভার্সি চলতেছিল লাইভে। তখন ও নতুন এসে আমাকে নিয়ে কিছু খোঁচা মেরে কথা বলতেছিল, মানে থাকে না সঙ্গ দোষে লোহা বাসে, ও পিছন থেকে কেউ খোঁচা দিচ্ছিল, ও বাজে সাউন্ড করতেছিল। তখন আমি ওর উপর ক্ষিপ্ত হয়ে গেছিলাম। এই বিষয়টা নিয়ে ওরা আমার একটা ক্লাস তৈরি হয়ে যায়। তখন এখন আমরা খুব ভালো বন্ধু, ভালো সম্পর্ক, এখনো কথা হয়। ও দুবাইতে এখন লাক্সারি লাইফ লিড করতেছে, খুব ভালো আছে। ওর জন্য দোয়া করি আরো বড় হোক। আর আমি বাংলাদেশে এখন একজনের ফাঁদে পড়ে দুপে মরতেছি, আর কিছু করার নাই। তো সো তোমার ওই কারণে লাইক এটা ব্যান হয়ে যায়? লাইক এটা ব্যান হয়ে যায় যে কন্ট্রোভার্সির মধ্যে কারা কারা আছে। এর মধ্যে তো আমি তো সর্ববেশি হাইপে,
আমার আমার কন্ট্রোভার্সিটা তত বেশি প্রায়োরিটি নাই, তারপরও বাংলাদেশের সাইবারে যারা লোকজন ছিল তাদের একটু জেলাসি ফিল হইতো, তারা জেলাসি ফিল করতে, ছোট্ট একটা মানুষ এত ফলোয়ার গেইন করে ফেলছে, এত কিছু করতেছে, তারা কীভাবে দমানো যায়, কীভাবে আটকানো যায়। এই জন্য তখন আমার লাইকি অ্যাকাউন্টটা ব্যান করে দিল। তো আমার লাইকি অ্যাকাউন্ট আবার ব্যাক আনছি, যেহেতু আমি লিগেল আছি, আমি যেহেতু আমার লাইনে লিগেল আছি, যতই ষড়যন্ত্র হোক, যতই রাজনীতি হোক, আমি তো আমার লাইনে ঠিক আছে। তারপর আমি অনেক রিকোয়েস্ট করছি, যত অফিসিয়াল ছিল সবাইকে প্রুভ করছি, পুলিশ ক্লিয়ারেন্স, ডিবি ক্লিয়ারেন্স, যত প্রকার ক্লিয়ারেন্স দরকার পড়ছে সব জায়গায় আমি দৌড়াইছি, ডিবি অফিসে গেছি, পুলিশে গেছি, আপনার সিআইডিতে গেছি, সব জায়গায় গেছি আমি আমার আইডি ব্যাক আনার জন্য। পরে অ্যাট লাস্ট আমার আইডি ব্যাক আনছি, আমি ব্যাক এনে আমি আইডি ফালাই দিছি, আর চালাই না, ইউজ করি না, দেখাই দিলাম তোদেরকে যে আমি লিগেল। তারপর আমি লাইকির মধ্যে কোনো ইন্টারেস্টই নেই আমার লাইকি। তারপরও সংসার চালাচ্ছিলাম লাইকির টাকা পয়সা দিয়ে, লাইকি থেকে এই স্যালারি নিয়ে ওইখানে অনেক ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম। বাংলাদেশে যে কোনো স্পন্সর, যে কোনো কাজ আসতো সর্বপ্রথম আমার ডাক পড়তোই। তো আমি আমার লাইফ নিয়ে খুব হ্যাপি ছিলাম, যেহেতু আমার 10 মিলিয়ন ফলোয়ার প্রথম অ্যাচিভ করছি, আমার অ্যাকাউন্টটা সবচেয়ে বড়। আমার গিফটিং অ্যাজ এ একটা ছেলে হিসাবে আমার গিফট রিসিভিং যেটা ছিল, এটা অনেক মেয়েরও ছিল না, অনেক মেয়েরাও এত রিসিভ করতে পারবো না। মেয়েরা তো মেয়েদেরকে দেখে গিফটাররা এমনি গিফট করতো, যে এই নাও তোমাকে এই গিফট দিলাম, সেই গিফট দিলাম, এটা লাইভের গিফট। তো ওই টাইমে আমি ছেলে হিসাবে অনেক গিফট রিসিভ করছি অ্যাজ এ সেলিব্রিটি বয় হিসাবে বাংলাদেশের। তো তখন আবার লাইভ চলতেছে, লাইক ব্যাক আসার পর অনেকদিন ইউজ করিনি, আবার হুট করে লাইভ করলাম কিছুদিন, 1-2 মাস লাইভ করলাম। তো ওইখানে আবার লাইভ করতে করতে পরিচয় হয় আমার ওই মহিলার সাথে। আমি ইনস্টাগ্রামে লাইভ করি, লাইকিতে লাইভ করি, যেখানেই লাইভ করি একটা নাম সবসময় কমেন্টস করতো, আর কমেন্টসের সাথে পার্পল হার্ট, ব্লু হার্ট, মানে ব্যতিক্রম ইমোজি ইউজ করতো, যেগুলো চোখে পড়তো, নোট আউট হওয়ার মতন ইমোজি ইউজ করতো। এটা কি লাইকিতে? লাইকিতে, ইনস্টাগ্রামে, দুই জায়গাতে, যেখানে আমি লাইভ করি, যেখানে আমি ভিডিও পোস্ট করি, ভিডিও পোস্ট করলো মাইকিং মাই এটা ওইটা সেটা, এভাবে কমেন্ট করেছে। যখন অপরিচিত তো সেই অবস্থাতেও ও আমাকে মাইকিং, মাই সুপারস্টার, এটা ওইটা সেটা এগুলো কমেন্টস করতো। তো এগুলো খুব টাচি লাগে আমার কাছে, যে না মেয়েটা বা মহিলাটা খুবই ভালো, আমাকে ভালো ওয়েল উইশার, গুড উইশার, আমি একটু সাপোর্ট করি, কি চায় একটা ফ্যান, কি চায় একটা ইনফ্লুয়েন্সারের কাছ থেকে, একটু অ্যাটেনশন চায়। তো আমি একটু অ্যাটেনশন দিলাম, লাইভ একদিন কলে নিলাম, নেওয়ার পর সে আমাকে তার বাসার পেটস দেখাচ্ছে, পাখি আছে, ডগি আছে, এটা আছে সেটা আছে, সে আমাকে এগুলো দেখাচ্ছে। তখন আমি আবার, এখনো পেটস লাভার, আমি পেটস খুব ভালোবাসি, আমার বাসায় 5টা ডগি আছে, তারপর পাখি আছে, এগুলো আমি পালি, আমার খুব পছন্দ, আমার মাও পছন্দ করে এগুলো। ওর সাথে কথা হতে কনভারসেশনের মধ্যে ও আমার বাসায় একটা পাপি পাঠিয়ে দিছে, ছোট্ট একটা ডগি। বাসার ঠিকানা জানতো? হ্যাঁ, ওই যে কথা হচ্ছে মোবাইলে, তখন তোমার বাসা কোথায়, আমার বাসা এখানে, হ্যাঁ আমার বাসা এখানে, তোমার বাসা ওইখানে, এগুলো সব কথা হচ্ছে। ওর সাথে কথা বলার ইন্টারেস্টটা ওই পেটস নিয়েই, যে ওর বাসায় অনেকগুলো পেটস আছে, আমি একটু কথা বলি ওর সাথে, পেটস নিয়ে অনেক আইডিয়া পাবো আমি। ও শিজু ব্রিডের ডগ দেখাচ্ছে, লাসা ব্রিডের ডগ দেখাচ্ছে, এই টিয়া পাখি, ওই টিয়া পাখি, এই ময়না পাখি, এই পাখি, ওই পাখি, সব আমাকে ডিটেলস দেখাচ্ছে। পরের দিনই আমি যখন আমার ইন্টারেস্ট ওরে শো করলাম যে আমি আসলে ইন্টারেস্টেড ডগ পালতে বা পেটস পালতে, তারপরেও আমার বাসায় একটা পেটস পাঠিয়ে দিয়েছে। তখন আমি খুব ইমপ্রেস হলাম, আসলে কি চাইলাম, না চাইতে চলে আসলো, এখনো চাইলাম না, আমি পছন্দ করি, জাস্ট এতে চলে আসছে। এই একটু ওর দিকে একটু অ্যাটেনশন গেল, যাওয়ার পরে এই ডগিটাকে, ছোট্ট একটা ডগি পাঠাইছিল, সেটার বয়স তখন 30 দিন। ওইটাকে আমি পেলে বড় করছি, এখনো আছে আমার কাছে, আমি পালি, বাচ্চার মতোই পালি এখনো, আমার সন্তানের মতো। এটা কত সালের ঘটনা? এটা 2021 কি 22 সালের ঘটনা। এই ঘটনা শুরু হলো আস্তে আস্তে, যখন দেখতেছে আমার অনেক গরম লাগতেছে, বাসার নিচে দেখে এসি চলে আসছে, ব্যান গাড়িতে করে, কিরে এসি চলে আসলো, পরে ফোন দিয়ে বলতেছে এসিটা ফিটিং করে দিয়ে আসবে, তোমার সমস্যা নেই, এটা লাগাই। ইউ এক্সচেঞ্জ ইওর নাম্বার, রাইট? তুমি তাকে ফোন নাম্বারটা দিছিলা, ইনস্টাগ্রামে কথা হচ্ছে, তখন নাম্বার এক্সচেঞ্জ করেছো তোমরা। এই জিনিসটা কি শুধু লায়লার সাথেই ছিল ওই সময়টাতে, নাকি আরো অনেকের সাথেই ছিল তোমার ফোন নাম্বার? আমি সবার সাথেই কথা বলছি, সবার সাথেই অ্যাক্সেস আছে, সবাই আমার ফ্রেন্ড, ওকেও আমি ফ্যান হিসাবে গাইড করতেছি। বললাম না, ওই যে গিফট নেওয়া দেওয়াটা কিন্তু আমার কাছে খুবই নর্মাল বিষয়, কারণ হচ্ছে আমি লাইভ করি। লাইভে আমাকে এমনও সময় ছিল 5 মিনিটের একটা ব্যাটেল, সেই ব্যাটেলে 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা মানুষ খরচ করতো আমার ব্যাটেলের মধ্যে, মানুষ গিফট করতো। ব্যাটেল বলতে? ব্যাটেল ধরেন লাইকিতে আমি লাইভ করতেছি, আমি বাংলাদেশের একজন ছেলে, বাংলাদেশের একজন সেলিব্রিটি, হ্যাঁ, এখানে আমি লাইকির প্ল্যাটফর্মের একজন সেলিব্রিটি প্রিন্স মামুন লাইভ করতেছে, এর সাথে কন্টেস্ট হবে আরেকটা দেশের আরেকটা সেলিব্রিটির বা আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরের, সেটা ইন্ডিয়ার হতে পারে, পাকিস্তানের হতে পারে, বা অন্য দেশের হতে পারে, হোয়াটএভার, যে কোনো দেশের হতে পারে, কিন্তু বাংলাদেশের না। তখন এই সিস্টেমটা ছিল, অন্য দেশের মানুষের সাথে কন্টেস্ট করতাম, আমরা দুজন একসাথে লাইভ করতাম, মাঝখানে একটা ভার্সেস ছিল ভিএস, ওইখানে ক্লিক করলে 5 মিনিটের একটা কাউন্টডাউন চলতো। 5 মিনিটের মধ্যে যেই সাইডে সবচেয়ে বেশি গিফট পড়বে ওই সাইডটা উইনার, ওই দেশটা উইনার, ওই ইনফ্লুয়েন্সারটা উইনার। তো
ওই টাইমটাতে যখন আমি লাইভ করতাম, আমাদের কিছু প্রবাসী ভাইরা ছিল, কিং ভাই, নূর কামাল ভাই, তারপর আরো কিছু আমার যে এজেন্ট ছিল, তারা আমাকে খুব সাপোর্ট করতো। যখন আমি কারোর সাথে ব্যাটেল খেলতাম, ইন্ডিয়ান হলে তো মারতোই, পাকিস্তানি হলে তো কোনো কথাই ছিল না। 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা তারা এমনি ঢেলে দিত আমার লাইভের মধ্যে যে মামুন জিতবে। সো এই যে লাইভের যে তারা টাকাটা দিচ্ছে, এই টাকাটা তারা কিভাবে দিত? এই টাকাটা হচ্ছে লাইকিতে ডায়মন্ড কিনা যায়। একটা আচ্ছা। ডায়মন্ড হয়তো বা 2 টাকা 1.5 টাকা এরকম। হ্যাঁ, 1000 ডায়মন্ড 1500 টাকা, 1600 টাকা, 1700 ওইটা টাকা, কিনে 1800 রাখতো টাকা। তারা? হ্যাঁ, তারা এরকম লাখ লাখ ডায়মন্ড কিন্তু, তারা 1000 2000 ডায়মন্ড কিন্তু না, লাখ লাখ ডায়মন্ড কিন্তু আমার লাইভে 50,000 60,000 1 লাখ এরকম ডায়মন্ড সেন্ড করতে তারা। লাভটা কি? লাভ কি? এই তো সেলিব্রিটি শো হচ্ছে, এটাই লাইভ। আমার লাইভে ভিউয়ার্স তুমি কি আইডেন্টিফাই করতে পারতা যে তোমাকে এত হ্যাঁ, বড় এটা বড় identify স্টার আমিও করতে দিল পারতাম। বা ইয়ে দিল, তাকে তুমি আইডেন্টিফাই করতে পারতা? হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারতাম। ইভেন আমার ভিউয়ার্স যারা ছিল 2000 3000 ভিউয়ার্স থাকতো, ওরাও আইডেন্টিফাই করতে তারাও আইডেন্টিফাই করতো যে কে মামুনকে গিফট করতেছে। ধরেন আমি লাইভ করতেছি, আপনি ভাইয়া আয়েশা আমাকে 1 লাখ টাকার একটা গিফট সেন্ড করছেন, এইটা শো করবে আমার লাইভে। আর যে কিবরিয়া বা আপনার অ্যাকাউন্টের নাম যেটাই দিবেন সেটা শো করে এভাবে যাবে। ওই সময় অন এভারেজ তোমার মাসে ইনকাম কত ছিল সবকিছু মিলায়? 2 লাখ 2.5 লাখ, তারপর বললাম না স্ন্যাক অ্যাপ যখন আসছে তখন 6 লাখ 7 লাখ 8 Okay. লাখ এরকম করে ইনকাম আসছে। এটা আপ এন্ড ডাউনের মধ্যে থাকে ইনকাম। ইনফ্লুয়েন্সারদের ইনকাম তো কখনো স্থায়ী থাকে না, স্টেবল থাকে না, Right. আপস এন্ড ডাউনের মধ্যে থাকেই। কাজ করলে টাকা, না কাজ করলে টাকা না। এই যে এখন কাজ করতে পারতেছি না, আমি আমার লাইফের হ্যাসেল নিয়ে তো আমি বাঁচতেছি না, কিভাবে কাজ করবো, কিভাবে এই ইনকাম দিনের করবো। গল্পে আমি একটু পরে আসতে চাই। হ্যাঁ, সো তোমাকে জেতানোর ইয়ে করা হতো এবং তুমি বলছিলা যে তুমি গরম থাকলে হঠাৎ করে তোমার বাসার নিচে এসি চলে আসতো। চলে আসছে এসি, তখন আরো ইমপ্রেস হতাম আস্তে আস্তে। বেডশিট ভালো না লাগলে বেডশিট চলে আসতেছে, মনিটর ভালো না লাগলে মনিটর চলে আসতেছে, সব চলে আসতেছে। তুমি রেগুলার কথা বলতে তার সঙ্গে ওই সময়টাতে, নাহলে তোমার আমি বাসার রেগুলার লাইভ বেডশিট নিয়ে করতাম, জানতো কিভাবে? আমি রেগুলার লাইভ করতাম। না সেটা ঠিক আছে, কিন্তু ধরো তোমার বাসায় যে বেডশিট নাই বা তোমার আমার লাইভে দেখতো। ও আমি তো 2018 সাল থেকে লাইভ করি, আমার মেইন ইনকামটা তো লাইভ থেকে। সো তোমার লাইভে কন্টেন্ট থাকতো এগুলাই, আজকে যা ইচ্ছা বলতেছি, দেখা গেল বেডশিট না, এটাও লোকজন জেনে যাচ্ছে। হ্যাঁ, ওইগুলো জানানোর বিষয় না, ওইগুলো নিয়ে কথা বলতাম না লাইভে কথা বলতাম, আমার লাইফস্টাইল নিয়ে আমি কথা বলতাম। যারা লাইভে So, ওইখান থেকে আলটিমেটলি পিক করতো বিষয়টা যে ওকে ওকে ফাইন, এটা নিয়ে কথা বলছো, আমি এখানে কিছু ইনফ্লুয়েন্স। আমি এমনি গল্প করতাম লাইভে বসে, যেভাবে স্বাভাবিকভাবে গল্প করতাম, মানুষের সাথে কন্টেস্ট খেলতাম, ব্যাটেল খেলতাম, এভাবে করে টাইম পাস করতাম। মানুষ খুব এনজয় পেত। আমরা পানিশমেন্ট ব্যাটেলও খেলতাম, যেমন আমার সাথে আরেকজন থাকবে সেলিব্রিটি, বাংলাদেশের কেউ একজন বা অন্য কোনো দেশের একজন, তাই সে যদি হেরে যায় আমি যা বলবো তার তাই করতে হবে। বলতাম মাথায় পানি ডালতো, মরিচ খেতে বলতাম মরিচ খেতে, এগুলো মানুষ দেখে অনেক মজা নিত, Okay. তাদের টাইম পাস হতো। এইগুলো ছিল আমাদের লাইভের কনসেপ্ট। এই লাইভগুলো মানুষ অনেক মিস করে, মানুষ অনেক দেখতে চায় লাইভগুলো, যে একজনকে পানিশমেন্ট দিবে, মজা করবে লাইভের মধ্যে। আমি কখনো লাইকি দেখি নাই, so হ্যাঁ। যে কারণে হয়তো অনেকেই যারা লাইকি ইউজার আছেন তারা হয়তো আমার কোশ্চেনগুলোকে অনেকে বোকার মতো মনে করতে পারেন। আমি লাইকিতে একদমই যাইনি কোনোদিন। টিকটকে আমি একেবারেই কম মানে একেবারেই কম। সো আমার খুব একটা আইডিয়া নাই। জি। তারপর এইভাবে আস্তে আস্তে ওর সাথে কথোপকথন, ওর সাথে প্রায় 3 মাস 4 মাস যে কথা বলছি, ওর ফেসটা আমি দেখি নাই কখনো। তাই? হ্যাঁ, ওর তার মধ্যে face টা- এত গিফট পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ, এত গিফট পাঠাই দিছে। ওর সাথে ওর ফেসটা দেখি নাই, ওর সাথে দেখা হয় নাই, শুধুমাত্র কথা হতো ফোনে। ফোনে ভিডিও কলে কথা হলো, ওর এক সাইড দেখাইতো, ফুল ফেসটা আমাকে দেখাইতো না। তো তুমি কোয়ারি বলতা না যে তুমি কেন দেখাও না? আমি জোর করতাম না আসলে, আমি বলতাম যে দেখাও, পুরো চেহারাটা দেখাও, এমন করে সেমন করো। দেখাইতো যখন মেকআপ টেকআপ করতো অনেক বেশি করে, তখন দেখাইতো, নর্মালি বেসিক ভাবে দেখাইতো না। আচ্ছা। তো এইভাবে 5-6 মাসে ও ওয়েট লসও করছে অনেক। ও রাস্তার মধ্যে, মানে ওর যে ডিএচএস পার্ক, ওইখানে ও ঘুরতো, সারা রাত ঘুরতো, হাঁটতো, আর আমার সাথে কলে কথা বলতো। আমরা কনভারসেশন করতাম লাইফস্টাইল নিয়ে, কিভাবে কি চললো, সারাদিন কি করলাম, ও কি করতেছে, এগুলো নিয়ে ও গল্প করতেই থাকতো, সারাদিন পেপার করতাম আমাকে। তোমাকে যত গিফট আসো তার মধ্যে সবচেয়ে ওর গিফটগুলো ইমপ্রেসিভ ছিল? ওর গিফটগুলো ইমপ্রেসিভ হওয়ার কারণ হচ্ছে ও ভার্চুয়াল লাইফে গিফট করতো না, একদম প্র্যাকটিক্যালি গিফট করতো, এই জন্য ওরগুলো একটু বেশি এক্সক্লুসিভ লাগছে। ততদিনে যেহেতু তোমার সঙ্গে কথাবার্তা হচ্ছে বাই ফোন, সো নিশ্চয়ই তোমরা দুজনের সম্পর্কে শেয়ার করছো যে লাইক ওর লাইফটাকে। না, ওর লাইফস্টাইল নিয়ে ও কখনো কিছু বলে না, শুধু আমারটা শুনছে। শুধু শুনছে? ও তুমি শুনছে বলেই সবসময়। গেছো? আমি বলে গেছি। ওর লাইফ নিয়ে যখন শুনতে চাইছি, ও যেগুলো বলছে এগুলা এখন আমি যদি বলবো যে বানার কথা বল। সেগুলো তখন তোমাকে যেটা বলছে এটাই বলো আমাকে। হ্যাঁ, তখন আমাকে যখন আমি জানছিলাম তোমার বাসায় কে কে থাকে, বলতো যে আমি একাই থাকি, আমার আম্মু আছে, আমার কাজিনের বাচ্চারা আছে। আমি বললাম ও ঠিক আছে। ঘুরে ফিরে দেখাইতো কাজিনের বাচ্চাদেরকে, ওরা দেখাইতো, ওরা আর্মি ব্যাকগ্রাউন্ডের, এতটুকু বলতো। ওর পাস্টে কি জব করছে বা এখন কি জব করতেছে এগুলো নিয়েও কখনো কিছু বলতো না, আমি জিজ্ঞাসা করলেও বলতো না। আমি যখন জিজ্ঞাসা করতাম তোমার বাসার অ্যাড্রেসটা বলো, তুমি খুঁজে নাও, তোমার নাম কি খুঁজে নাও, তোমার বয়স কত খুঁজে নাও, এইগুলা ছিল এটার মেইন পয়েন্ট। কাইন্ড অফ মিস্ট্রি ক্যারেক্টার রাখছে। হ্যাঁ, মিস্ট্রি কার্ডটা রাখতো। ও আমাকে বলতেছে খুঁজে নাও। তা আমিও বেশি প্রশ্ন করতাম না, আমারও তো অত কৌতূহল ছিল না যে ওর কাছে অনেক কিছু জানতে হবে ওর লাইফস্টাইল নিয়ে। আমার বিষয় হচ্ছে আমার ফ্যান, ও আমারটা জানুক, এটাই অনেক বিষয়। আমার
ওরকে নিয়ে এত ঘাটাঘাটির দরকার নাই। তো এর মধ্যে একটা সময় আসলো যে অনেক ম্যাটেরিয়ালস গিফট করে ফেলছে আমাকে, অনেক ওর যে ফাদ বা ওর যে টার্গেটটা এটাও ফিল আপ হয়ে গেছে। আমি ওর দিকে তুমি তখন জানো না, তুমি আকর্ষিত হয়ে গেছি। তোমার কি কি গিফট দিয়েছে তখন? ও আমাকে এমনি ম্যাটেরিয়ালস ছোট ছোট কিছু জিনিসপত্র আছে না, যেমন ধরেন মনিটর, এসি, তারপর কি কি আছে আরো, ডগি, পাপ্পি, পাখি, তো এইগুলাই ছোট ছোট রেগুলার মোটামুটি তোমাকে গিফট দিত? হ্যাঁ রেগুলার মোটামুটি যখনই মাসে একটা দুটা গিফট দিতই আমাকে, আচ্ছা, আমাকে ইমপ্রেস করার জন্য। আর আমি আস্তে আস্তে, তখন আমার বয়সটাও খুব কম ছিল। তুমি দিতে ওকে না? আমি আমি কিছু দিতাম না। আচ্ছা। আমি শুধু ওর শার্ট আউট দিতাম আমার লাইফে। শাট আউট বলতে? বলতাম যে লায়লাকে সবাই ফলো করো, এটা করো, সেটা করো। ওকে লাইলারও লাইকিতে অ্যাকাউন্ট ছিল? হ্যাঁ, ওর অ্যাকাউন্ট না থাকলে আমার কিভাবে ও কমেন্টস করতো। ফাইন ফাইন ফাইন। তো একটা ফ্যান কি চায়, মতো প্রশ্ন করে ফেলছি। লাইভে শাট আউট দিতাম সবসময়, ব্লু ফেরি লায়লা এরকম ফলো করেন, এটা করেন, সেটা করেন, আমার শুভাকাঙ্ক্ষী, এরকম ভাবে আমি ফলো করে দিতাম, মানুষকে বলতাম। মানুষ তখন আমার লাইভের এবারে যত ভিউয়ার্স ছিল সবাই তখন চিনে ফেলছে লায়লাকে, লায়লা একজন শুভাকাঙ্ক্ষী, আমার লায়লা আমাকে গিফট করতেছে, সেটা করতেছে, সেটা করতেছে, আমার লাইভে সব দেখতেছে। আমি তো ওপেন সবাইকে দেখাই তখন, এগুলো তো লুকোচুরির কিছু না। একটা মানুষ আমাকে গিফট করতেছে, একটা মানুষ আমাকে কিছু দিচ্ছে, সেটা তো আমি দেখাইতেই পারি, এটা তো লুকানোর কিছু না, আমার বলতেও পারি, আমার বলতেও দ্বিধাবোধ করি না আমি। ও বলার আগেই কিন্তু আমি সব জায়গায় সব যোগাযোগ মাধ্যমে বলে দিছি যে এইগুলো লায়লা আমাকে করছে, এগুলো লায়লা আমাকে দিছে। কারণ কি, আমি আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাইছি, অলওয়েজ ফ্রেশ থাকতে চাইছি, যে না এগুলো হয়েছে আমার লাইফে। এইভাবেই চলতেছিল। তারপর হুট করে একদিন মনে হলো যে না, ওর সাথে দেখা করি। একটা মানুষ আমার পিছনে এত টাকা ইনভেস্ট করতেছে, এত টাকা খরচ করতেছে, কেন করতেছে? সে আমার সাথে এখনো দেখা করে নাই, সে আমার সাথে একটা কন্টেন্ট করে নাই, কেন করতেছে? দেখা করতে চায়, কন্টেন্ট করতে চায়, এটাই তো তার মূল উদ্দেশ্য। যাই, তাকে একটু সুযোগ করে দিই। সে হয়তো বা লজ্জা পাচ্ছে, সে করতে পারতেছে না। এই জন্য আমি নিজে ওর বাড়িধারা ডিউচেস যে ওরে খুঁজে বের করছি। ইভেন আমি খুঁজে পাই নাই লাস্ট পর্যন্ত, অনেক বড় এরিয়া তো, এইভাবে পাই নাই খুঁজে, আমি অনেকক্ষণ খুঁজছি, পাই নাই। দেন ও নিজেই বলছে যে 3 নম্বর রোডে আসো, এইখানে আসো, এইভাবে ওইভাবে আসো, এই যে বাসায় এইভাবে। ও অ্যাড্রেস দিয়ে দিছে লাস্টে, যখন দেখছি আমি অনেকক্ষণ খুঁজতেছি, পাই নাই ওকে। পরে আমি ওর বাসার নিচে দাঁড়ালাম, ওই বারান্দায়, ওরা আমি দেখি নাই, ও 3 তলা 4 তলার উপরে বারান্দা, লাইট অফ, অন্ধকারের মধ্যে দাঁড়ায় আছে। একটা অবয়ব যে আছে, ছায়া আছে, এতটুকু আমি অনুভব করতে পারছি, একটা অবয়ব দাঁড়ায় আছে এখানে, এর বাইরে আমি কিছু অনুভব করতে পারিনি। দাঁড়ায় দেখা ওইখান থেকে হায়ালো দিয়ে ওইখান থেকে চলে আসছি। চলে আসার পর এর মধ্যে কিছুদিনের মধ্যে একটা ঈদ চলে আসছে, হয়তো বা কুরবানি ঈদ অথবা রোজার ঈদ, কিছু একটা ঈদ আসছে। ঈদের মধ্যে বলতেছে, শোনো ঈদ চলে আসছে, চলো ঈদের আগে আমরা একটু দেখা করি। ঈদ চলে আসছে, দেখা না করলে কেমন দেখা যায়? আমি ঠিক আছে, সমস্যা নেই, আমি তো দেখা করতেই চাচ্ছি তোমার সাথে, আমি তো চাচ্ছি তোমাকে একটু অ্যাটেনশন দেই, তোমাকে একটু সময় দিই, তোমাকে একটু ভিডিও করে দেই, সময় দিই, আমি চাচ্ছি নিজে থেকেই। কারণ তুমি এত টাকা ইনভেস্ট করতেছো আমার পিছনে, অবশ্যই কিছু কোনো না কোনো একটা উদ্দেশ্য তো আছে। কিন্তু উদ্দেশ্যটা যে এত ভয়ঙ্কর, এটা আমি বুঝতে পারিনি ওই সময়। তারপর ওর কাছে আসলাম, ওর বাসায়, ওর ছাদে নিয়ে গেছে, ছাদে একদম অন্ধকার, মাস্ক পরে বসে আছে। এই ওর সাথে কনভারসেশন, ওখানে কথা বললাম একটু, হাই হ্যালো কেমন আছো, এইটাই। পরে ওইখানে একটা ফ্রেন্ডলি হাক দিলাম। মাস্ক পরে বসে আছে বলতে? অন্ধকারের মধ্যে চলতেছে করোনার পর। আচ্ছা, মানে মাস্ক পরাটা যুক্তিযুক্ত ছিল নাকি তোমার কাছ থেকে ফেসটা হাইড করতে চাচ্ছে? ফেসটা হাইড করাটাই মনে করি যুক্তিযুক্ত, কারণ হচ্ছে ওইখানে ছাদের মধ্যে ওর আমি ছাড়া কেউ নেই, ওইখানে করোনা আর কি আছে। তো ওইখানে একটা ফ্রেন্ডলি একটা হাগ হয়, হাগ হওয়ার পর বাই বাই চলে আসছি আমি, আমার মতন ওর মতন ছিল। কি কনভারসেশন হয় ওই সময় বসে তোমাদের? কেমন আছো, ভালো আছো, মানে নর্মাল কনভারসেশন যেটা। এটাই তোমাদের প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখা, অন্ধকারে ছাদের মধ্যে। অন্ধকারে ছাদের মধ্যে প্রথম দেখা। তারপর ওইখান থেকে চলে আসলাম, তারপর আবার যখন দেখা হয় তখনও ছাদের উপরেই, অন্ধকারের মধ্যে। ওকে, ওটা ওদেরই বাসা ছিল? ওদেরই বাসা ছিল, হ্যাঁ, এখন যে বাসাটা আছে এই বাসার ছাদে। তারপর ও অনেক কিছু পরিকল্পনা করে রাখছিল, অনেক কিছুই করছে, অনেক কিছু হয়েছে। দেন ওইখান থেকে আমি আমার বাসায় চলে গেছি। অনেক কিছু হয়েছে বলতে কি, মানে আমি জানি তোমাদের দুজনের সম্পর্কটা কি, বাট তোমার ইচ্ছার বিরুদ্ধে তো হয়নি, তোমারও তো ইচ্ছা ছিল। না, আমার ইচ্ছার বিরুদ্ধে কেন হবে? আমি তো তখন আমি অনেক ম্যানিপুলেট হয়ে গেছি ওই টাইমটাতে। আমার কথা হচ্ছে, ওকে কিভাবে স্যাটিসফাইড করা যায়, ওকে কিভাবে খুশি করা যায়। মানে খুশি করার কথা চিন্তা করতেছো কেন? চিন্তা করতেছি কারণ ও একজন ডাইহার্ড ফ্যান, আমাকে এত কিছু রিয়েল লাইফে গিফট করতেছে, এত কিছু করতেছে আমার জন্য, কোনো একটা উদ্দেশ্য তো আছে। এক হচ্ছে দেখা করতে হবে, নাহলে ভিডিও করে দিতে হবে, নাহলে একটা ইনফ্লুয়েন্সারের পিছনে একটা মানুষ কেন ব্যাকআপে থেকে এত টাকা ইনভেস্ট করবে? মামুন, এই কথাটা চিন্তা ভাবনা মামুন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা ছেলেরা, একটা ছেলেকে অনেক বেটার আমরা বুঝি। আর তোমার বয়সটা আমি পার করে আসছি, 20-21 বছর সম্পর্কে আমার আইডিয়া আছে। তখন আমার 20-21 না, তখন মনে হয় 17 বছর বয়স। তাহলে তো এটা আরো ডেঞ্জারাস বয়স। প্রথম কথা, বয়স সন্ধি কালে ছিল তুমি। আর যার কথা আসছে ভদ্রমহিলা, তখন তো তিনি আলটিমেটলি কত, খুব বেশি তখন 45 এর মতো বয়স। কিন্তু আমি জানতাম না তখন। আচ্ছা ঠিক আছে, জানতাম না, কিন্তু তখন দেখো নাই, তখন তুমি ছাদের মধ্যে তাকে অন্ধকার তো না দেখি তোমাদের মধ্যে এত কিছু হয়ে গেল ছাদের উপরে? না দেখি অনেক কথোপকথন হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। মানে এটা কি আলটিমেটলি কি ও অ্যাপ্রোচ করছে নাকি তুমি অ্যাপ্রোচ করছো, কোনটা? ও একটু ওর দিক থেকে, ওর জায়গা থেকে আমি জানি না, ওর জায়গা থেকে এটা টাফ। কারণটা হচ্ছে কি, আমাদের জায়গাটা থেকে, মানে এই কারণে বলছি যে
45 এইজের একটা মেয়ে বা ভদ্রমহিলা, সে কিন্তু আলটিমেটলি একটা ছোট বাচ্চার সাথে সে এতটা আগ্রহ দেখানোর জানে না কিন্তু কারণ। আমাকে অনেক আগ্রহ দেখাইছে, উপরে ওর সবকিছু সেট আপ করে রাখছিল, সবকিছু ওর মোতাবেকই ছিল। নিশ্চয়ই তোমাদের মধ্যে আগে থেকে ফোনে কনভারসেশন হয়েছে না, ওরকম কোনো কনভারসেশন আমি প্রথমবার যেমন মিট হয়েছে তেমনই ভাবছি। তারপর ওর সাথে কথাবার্তা বলে ওইখান থেকে আবার যখন চলে আসছি, পরের বার আমি ভাবছি সেম কথাই হবে, গেছি যাওয়ার পর দেখি অন্যরকম পরিবেশ বানায় রাখছি। তারপর ওই বাসা থেকে বের হয়ে আসলাম, আসার পরে যখন আমি আমার বাসায় থাকতেছি, কন্টেন্ট করতেছি, এই নর্মাল লাইফ চলতেছে। আলটিমেটলি তোমরা বুঝে শুনে এরকম একটা রিলেশনশিপে যাচ্ছ, সেখানে কোনো কমিটমেন্ট না। ছিল? কোনো কমিটমেন্ট ছিল মানে না। কমিটমেন্ট বলতে এরকম যে না লায়লা, তুমি আমি আমার তোমাকে জীবনে ভালোবাসি বা তুমি আমাকে আসতেছো, ভালোবাসো। আমাদের রিলেশনশিপটা এরকম হবে এবং সেটা কমিটমেন্টের জায়গা থেকে গ্রো করবে, এরকম কোনো কিছু না ছিল? না, এরকম কোনো ধরনের কমিটমেন্ট ওর সাথে আমার ছিল না। অ্যাজ এ ফ্যান হিসাবে ওকে যতটুকু প্যাম্পার করা যায়, যতটুকু ওকে হ্যাপি করা যায় আমি চেষ্টা করছি। ওই সময়টা তার বুঝার আমার অতটুকু আমি বুঝতে পারি না বা অতটুকু ক্যাচ করতে পারি না যে আমি কি করতেছি, কি হবে, এটার ভবিষ্যৎ কি। না কিন্তু তোমার তো 17 বছর বয়স, তোমারও তো একটা ভয়ের ব্যাপার আছে। এরকম একটা মহিলার সঙ্গে তুমি যাচ্ছ, ওর হাজবেন্ড আছে কিনা, ওর বাচ্চা কাচ্চা হাজবেন্ড আছে? নাই, ও তো ক্লিয়ারই বলছে আমার হাজবেন্ড নাই, আমার কোনো কিছু নাই, আমার শুধু আম্মু আছে নিচে। কোনো তারপরে ধরো তোমাকে যদি আটকা দিতে পারতো, তোমাকে যদি আর্মি পার্সন তোমাকে একটা বিপদে ফেলে দিতে পারতো, তোমার না, এতটা কনফিডেন্ট পেলে ওর সাথে তো 6-7 মাস আমার সাথে কনভারসেশন হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে। সো 6-7 তুমি মাস পরে কনফিডেন্টটা পাইছো যে সামহাউ যে এখানে গেলে তোমার কোনো বিপদ হবে না। বিপদ হবে না, আমি এটা তখন বুঝে তুমি কোথায় থাকো? তখন আমি থাকি সাইদনগরেই, সাইদনগর, আর ও থাকে হচ্ছে বাড়িধারা ডিএইচএস। বাড়িতে দিয়েছে। ওকে, তারপর 6-7 মাস কনভারসেশন পর তো আমার একটা আস্থা তৈরি হয়ে গেছে ওর জন্য, যে না ওইখানে গেলে আমার কোনো সমস্যা হবে না, বিপদ হবে না, এরকম চিন্তা ভাবনা করে ওর বাসায় গেছি। তারপর আমি আমার বাসায় চলে গেছি, আমরা আমাদের মতো নর্মাল লাইফ লিড করতেছি, আমি আমার মতো লাইভ করি, আমি আমার মতন কন্টেন্ট করি, ওর মতো থাকতেছে, কাজ করতেছে, আমাকে ভিডিও কল দিয়ে কথা বলে। তো ওর ভিডিও কল দেওয়াটা না তখন বেড়ে গেল অনেক, তো আমিও এটা নর্মালিই নিছি। নর্মালি ওর সাথে অনেক ভিডিও কলে কথা বলতাম, বলতে বলতে এখন স্ন্যাক অ্যাপ চলে আসছে, স্ন্যাক অ্যাপে কাজ করছি, মানে এইভাবে অনেক দিন পার হয়ে গেছে। এর মধ্যে আমি ওর বাসায় যাই মাঝে মধ্যে বেড়াতে, ওর মা আমার বাসায় আসে মাঝে মধ্যে বেড়াতে। বাসায় গিয়ে তুমি কি পেলা প্রথমে? হ্যাঁ, ওর বাসায় গিয়ে তুমি কি পেলা ওখানে? আমি বাসায় যেয়ে কিছু পাইনি, আমি জাস্ট যে পাওয়া বলতে যে ওদের বাসার কি কে থাকে? হ্যাঁ, ওর কথা বলা- বাসায় যে যাদেরকে পেলাম ওইখানে ছিল অনেকগুলো কাজের মেয়ে ছিল। তারপর অনেকগুলা? হ্যাঁ, অনেকগুলো কাজের মেয়ে আছে ওর বাসায়। ও বলছিল একটা ইন্টারভিউতে যে ওর 18 জন কাজের লোক আছে। আসলে ওর এরকম অনেকগুলা কাজের লোক আছে যেগুলা ওর কথায় সবকিছু করে। এখন সবকিছু করে বলতে? এই যে আমি যে প্রিভিয়াস লাইফটা করছি, লাইফটা করার আগেই ওর কাজের বুয়া টুয়া যা আছে সব এনে দরজার সামনে এইভাবে ভিড় করে ফেলছে। লাইভে গেছি আর সব দৌড় দিছে, কাজের বুয়া দৌড় দিছে, দারোয়ান দৌড় দিছে, নিচে যে লোক ছিল সব দৌড় দিয়ে চলে গেছে, লাইভের মধ্যে চলে গেছে। এতগুলা কাজের লোক বাসাতে? হ্যাঁ। মানুষ কয়জন, কি সেবা হয় এখানে? তারা মানুষ হচ্ছে আপনার 4 জন। তার জন্য 18 জন কাজের লোক? 18 জন, এখন 18 জন না, একটু কম আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। অবশ্যই, কিন্তু ওখানে গিয়ে তুমি যা দেখলা সেটাই বলো প্রথম দিন। হ্যাঁ, প্রথম দিন যেটা যে দেখলাম, আমি দেখলাম ওখানে 4-5 জন কাজের লোক আছে। হ্যাঁ। 4-5 জন কাজের লোক। তারপর ও একটা ছোট বাচ্চা আছে যে একটু মানসিক সমস্যা, ভারসাম্যহীন, মানে একটু হাইপার অ্যাক্টিভিটিস ওর। ওকে। হাইপার অ্যাক্টিভিটি। ওর বয়স কত ছিল ওই সময়টাতে যখন ওকে দেখছো হাইপার অ্যাক্টিভিটিস যে করছে? তার বয়স কত ছিল? ছোট ছিল, এখন তার এজটা কারেক্টলি বলতে পারতেছি না আমি। ওকে, ছোট। ও ছোট ছিল, আমিও খুব ছোট ছেলে ছিলাম। না মেয়ে বেবি? মেয়ে বেবি, দুজনেই মেয়ে বেবি ওর বাসায়। তো ওরে দেখতেছি পেম্পার করার জন্য 3-4 জন আছে। তার সাথে ও আচ্ছা, so বাসায় পাখি পালার জন্য একজন আছে, ডগি পালার জন্য একজন আছে, এরকম ভাবে 5-6 জন কাজের লোক আছে। তো বাসায় যে দেখলাম ফ্যামিলি টেবিলি সব ওকে, ভালো, খুব সুন্দর। ছেলে মেয়ে কয়জন দেখলা? হ্যাঁ, ছেলে দেখিনি একজন, মেয়ে 2 জন ওনার? মেয়ে 2 জন। হ্যাঁ। আচ্ছা, বয়সে তোমার চেয়ে ছোট? বয়সে আমার থেকে 2 জনই ছোট, আর একজন আমার সমবয়সী প্রায়। তো ও বললো না যে এটা আমার মেয়ে, নাকি কাজিনের মেয়ে বলে দিয়েছে? ওর তখনই বলছে আমার কাজিনের মেয়ে, যে আমার কাজিন আছে, ওর যে হাজবেন্ড ছিল, ছোট হাজবেন্ড, তাকে ওর কাজিন বলছে। আমি বলছি তাহলে ওর ছোট হাজবেন্ড বলতে মানে সেকেন্ড হাজবেন্ড? সেকেন্ড হাজবেন্ড। হ্যাঁ, ওকে। সেকেন্ড হাজবেন্ডটা কি বেশি আসা যাওয়া ছিল বাসায়, অনেক আসতো, জমি যখন যেত তখনও আসতো? তখনও আসতো। তো আমি এইভাবে প্রশ্ন করতাম যে উনি কে, কি হয় তোমার? বলছে এই হচ্ছে রাব্বু, আমার কাজিন হয়। আমি বলি তোর ওনার ওয়াইফ কোথায়? বলছে ওনার ওয়াইফ কানাডাতে। আমি কইতে উনি কি আবার অনেক খোঁচাখুচির জন্য, মানে একটু বের করার জন্য আমি এইভাবে প্রশ্ন করছি অনেকদিন পর, এভাবে যে আচ্ছা রাব্বু কি আরেকটা বিয়ে করছে, জানার জন্য কিউরিওসিটি জাগছে যে একটু প্রশ্ন করি। বলতেছে আমি এত কিছু জানি না ওনার বিষয়ে। আমি কই তোমার কাজিন, তুমি তাদের বাচ্চা পালো, তুমি জানো না? মানে এসের বাবার সঙ্গে কি তোমার কোনো কথোপকথন না, হতো? আমার কখনো কোনো কথোপকথন। তোমার সামনাসামনি হয়েছে কখনো? সামনাসামনি হয়েছে বলতে উনি পাশ কাটায় চলে গেছে, আমাকে দেখলে আমি চলে গেছি, কেউ কারোর সাথে কথা বলি নাই। সে আমাকে দেখছেও তার বেডরুমে বসে থাকতে, তার সোফায় বসে থাকতে দেখছে, তার বেডশিটে শুয়ে থাকতে দেখছে, বেডে শুয়ে থাকতে দেখছে, সবকিছুই দেখছে সে। ইন্টারেস্টিং। কিন্তু সে কখনো আমাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে না কোনো বিষয়ে। এই জন্য আমি আরো একটু তুমি কি sure জানো ছিলাম। পরবর্তীতে ঘটনা কি, কেন এরকম না, সম্পর্কটা? এটা জানতামই না আমি। যখন জানছি তখনই আমার সাথে ওর একটা ঘটনা ঘটে, এটা আমি আস্তে জি আস্তে। হ্যাঁ, ওকে। তারপরে তারপরে এই ফ্যামিলি দেখলাম ওর,
হ্যাঁ, ওর 2টা কাজিনের বাচ্চা আছে, ওর মা আছে, ও থাকতেছে, তার মানে ও সিঙ্গেল প্রপার। তো আমি আমার মতন লাইফ লিড করতেছি, তখন ও অনেক ডায়েট করছে, বিএলসিসিতে অ্যাডমিট হয়ে আপনার থ্রেটিং মেটিং এটা ওইটা সেটা অনেক কিছু করতেছে, মানে এইজ লুকানোর জন্য। আর এইজ ওরে আপনার সামনাসামনি দেখলে আপনি বুঝবেনই না ওর এত এইজ। ও এতভাবে মেনটেন করছে নিজেকে এমনভাবে মেনটেন করে। এখন কিছু প্রিভিয়াস কিছু ইন্টারভিউ দেখবেন যেখানে ওরে বোঝা যেতেছে কিছুটা। তো এইভাবে চলতেছে, আমি আমার মতন আমার বাসায় আসি যাই, এইভাবে ভালো একটা সম্পর্ক, ভালো একটা বন্ডিং। তখন তোমাদের আলটিমেটলি রেগুলার যাওয়া আসা যাওয়া আসা হয়। এবং ইউ গাইজ অ্যাক্টিং লাইক আ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? না, তখন নর্মাল। হ্যাঁ, নর্মালের মধ্যে অ্যাবনর্মাল রিলেশনশিপ মোটামুটি এরকম আর কি। তো আমি আমার বাসায় থাকি, তখন স্ন্যাক অ্যাপ থেকে একটা বড় একটা অ্যামাউন্ট আসছে, 2-3 মাসে প্রায় আপনার 16-17 লাখ টাকা আসছে আমার। আসার পর আরো এমনি তো আরো স্পন্সর লাইকি এইটা ওইটা সেটা সব মিলে আপনার অনেক ভালো 20-25 লাখের উপরে একটা অ্যামাউন্ট চলে আসছে আমার কাছে। আমি আরেকটা জিনিস একটু জানার জন্য, সেটা হচ্ছে যে এই যে ওনার বাসায় তুমি রেগুলার যাচ্ছ এবং ওনার বাসায় তোমরা এই যে এক ধরনের সম্পর্কের মধ্যে আছো, এটা কি ওই বাসার আর কোনো মেম্বাররা জানতো? হ্যাঁ, সবাই তো দেখতেছে আমি আসতেছি, কাজের লোক ছাড়া সবাই মা বা? হ্যাঁ, তার আম্মুও দেখছে, তার বাচ্চারাও দেখছে, তার মেয়ের সাথেও আমার পরিচয় হয়েছে। তার মেয়ে আমাকে এইসব ভাইয়া বলে। কি পরিচয়, মানে পরিচয় তার কাজিন, আমার ভাই বোন, আমার বোন। বাট তোমাদের ইন্টিমেসি দেখে তো আলটিমেটলি পুরো দুনিয়ার লোকজনই জানে যে আলটিমেটলি তোমাদের বর্ম সম্পর্ক এরকম না। মানে তারা আমার ভাই বোন সম্পর্ক। মায়ের জায়গা থেকে ওনার মায়ের জায়গা থেকে তোমার সাথে সম্পর্কটা কেমন ছিল? ওনার মা তোমাকে কি হিসেবে দেখতো? ওনার মা আমার সাথে কথা বলতো না, ওনার মার সাথে আমিও কথা বলতাম না, কিন্তু ওনার মেয়েদের সাথে আমার কনভারসেশন হতো। ওনার মেয়েরা আমাকে ভাইয়া বলে ডাকতো, আমি তার মেয়েদেরকে বোন বলে ডাকতাম। ইভেন এখন আমার কাছে প্রবাস কনভারসেশন আছে, তার মেয়ের সাথে কনভারসেশন যেটা, সেখানে আমাকে ভাইয়া বলে সম্বোধন করে সবসময়। আর আমি মেয়ে যে ভাইয়া বলে ডাকতো, ওনার বয়স কত? মেয়েটার কিসে পড়ে এখন? এ লেভেল দিচ্ছে। ও লেভেলের পরে এ লেভেল, কিন্তু মানে ইন্টারমিডিয়েটের বয়স। হ্যাঁ, এ লেভেল দিচ্ছে এখন তার মেয়ে। যখন আমাকে ভাইয়া বলতো তখন তো আমি আরো ভরসা পাইছি যে আসলেই তাহলে কাজিনের বাচ্চা, কেন আপন মেয়ে তো কখনো আমাকে মেয়ে ভাইয়া বলে ডাকতে পারবে না। যদি তার আপন মেয়ে হয়, সে কিভাবে আমার ভাইয়া ডাকবে? সে আমাকে আঙ্কেল ডাকবে, চাচু ডাকবে, কিছু একটা ডাকবে, এরকম কিছু। সমবয়সী যাই হই, তারা যেহেতু আমাকে ভাইয়া ডাকতেছে, তার মানে লালা তার আপন মানা বা তার আসলে সে অ্যাডোপ আনছে, তার কাজিনের বাচ্চা সে পালতেছে। এইটুকু আস্থা আমি পেয়ে গেছি এখানে, তার বাচ্চা না। চলতে চলতে একটা সময় কি হলো, যে আব্বু আম্মুকে আমি অনেক বড় একটা অ্যামাউন্ট দিলাম, বললাম যে আব্বু আম্মু যাও তোমার একটা বাড়ি করো। আব্বু আম্মু বলতেছিল অনেকদিন ধরে যে একটা বাড়ির প্রসঙ্গ আমি বহুবার তোমার জায়গাতে এগুলো শুনেছি, তুমি বলেছো, ঠিক আছে, ওটা আমি জানি। কিন্তু যেহেতু অনুষ্ঠানটা শুধুমাত্র আমার কোয়ারি থেকে আমি করছি, সুতরাং আমি অনেক মানে ডেপথে যাওয়ার চেষ্টা করছি যে আসলে এগুলো কিভাবে সম্ভব। দেখো, তোমার আর ভদ্রমহিলার যে সম্পর্কটা, সেটা তো আলটিমেটলি নর্মাল সম্পর্ক না। এইটা আবার তুমি বলছো যে ওনার বাসায় যে বাচ্চা আছে সে এ লেভেলে পড়ে, তাহলে তার জায়গা থেকেও তো বিষয়টা বোঝার কথা, সে তো তোমাকে সভাবে নেওয়ার কথা না। মানে বিষয়টা তো এরকমই হওয়ার কথা। তো আমি আপনাকে দেখাই, আমি এখন না ওটা আমার দেখাতে হবে না, কিন্তু নিলো কিভাবে সহজ করে? আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে যদি আপনি ছোট্ট একটা টেক্সট দেখেন না, আপনার কোয়ারিটা সহজ হয়ে যাবে। মানে তুমি সহজভাবে নিলা কিভাবে এটা বলো তো? তোমার তো আনাজি লাগে। আমাকে ভাই বলে ডাকছে, আমি তো সহজভাবে নিব, আমি তো তখন ছোট মানুষ, আমি তো এত কিছু বুঝতে পারিনি। না আমার প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করো প্রিন্স। দেখেন ওর কিন্তু এই যে একটু দেখেন, আচ্ছা, হ্যাপি বার্থডে ভাইয়া, কংগ্রাচুলেশনস ভাইয়া, একটু কনভারসেশন, কিন্তু এটা ওনার মেয়ের নাম্বার থেকে। ওকে, নাম কি ওর? ইয়েস। ওকে ফাইন। আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে সে তোমাকে ভাইয়া ডাকতেছে এবং তুমি তাকে মনে করতেছো সে হচ্ছে ভদ্রমহিলার কাজিনের বাচ্চা, কিন্তু সে তোমাকে ইজি ভাবে নিল। হ্যাঁ, ইজি ভাবে নিয়েছে। আর ওর ডিপ রিলেশনে কিন্তু এখনো যাইনি আমরা, লাইলার সাথে এখনো কোনো ধরনের সম্পর্ক আমরা বেডে শুয়ে আছো বলে একটু আগে বলতেছিলাম, তার বিছানায় শুয়ে আছো বা এইটা সম্পর্কে এখনো যাইনি, এখানে যাইনি এখনো। মানে ওর বাসায় এমন কিছু করো নাই যেটাতে ওর বাচ্চারা তোমাকে সন্দেহ করতে পারে? ওইভাবে যাইনি এখনো। এই যাবো ওই যে আমার আব্বু আম্মুকে গ্রামে পাঠানোর পর। আচ্ছা হ্যাঁ, তারপর একটু সামনে দিকে আব্বু আম্মুকে, তারপর আমি টাকা পয়সা দিয়ে। আমি না আজকে সত্য একটা কথা বলি, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটা নিয়ে বিরূপ মন্তব্য করবেন, বাজে বাজে কমেন্টস করবেন, তাদেরকে একটু বিনয়ের সঙ্গে একটা কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে আমার খুবই কোয়ারির জায়গাটা হচ্ছে যে এইরকম একটা পপুলার ফিগার, সে যেমনই হোক না কেন, সে কিভাবে এইরকম একজন ফ্যানের সাথে ইন্টিমেট হলো, এবং এই ইন্টিমেসির জায়গাটা থেকে এতটা স্প্রেড আউট কিভাবে হলো, বিষয়গুলা কেন হলো, এই জায়গাটা হচ্ছে আমার কোয়ারির জায়গাটা। আপনারা এখানে কেউ সুগার মাম্মি, সুগার ড্যাডি বা ওদেরকে নিয়ে যা ইচ্ছা বলেছেন সেটা আপনাদের বিষয়, কিন্তু আমার কোয়ারির জায়গাটা এটা। এবং এখান থেকে আমি দেখতে চাই যে আসলে আমাদের কিছু লার্নিংয়ের বিষয় আছে কিনা।
একজনের ভুল থেকে যদি আমরা কিছু শিখতে পারি, আমরা কেউই ধোয়া তুলসীর পাতা নই, হ্যাঁ, তাহলে অনেক কিছুই শেখার আছে। এখানে আমি কাউকে অ্যাকিউজ করতে চাই না, বাট আমি ডায়াগ্রামটা বের করতে চাই। এটা আমার এক ধরনের এক্সপেরিমেন্টও বলা চলে। চলেন, হ্যাঁ, তারপর কি হলো প্রিন্স? তারপর আমার বাবা মাকে একটা ভালো একটা অ্যামাউন্ট বাড়ি করার জন্য পাঠিয়ে দিলাম গ্রামের বাড়িতে। যেহেতু নিজেরা বাড়ি করতেছি, নিজের অল্প কিছু টাকা পয়সা দিয়ে, আমার প্রথমে চিন্তা ভাবনা ছিল খুবই কম যে 8-10 লাখের মধ্যে একটা বাড়ি করা যায় কিনা। হ্যাঁ, এইভাবে প্রথমে দেখছি টিনের বাসা, বিক্রমপুরে গেছিলাম যে টিনের কিছু ঐতিহ্যবাহী বাসা আছে, এই বাসাগুলো করবো 2 লাখ 3 লাখ টাকায়। তারপর বললো যে না, এইগুলো হচ্ছে না, যে দেখলাম যে অনেক দামি, 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা দাম টিনের বাসার। তখন আমি বললাম আম্মুকে, এত টাকা দিয়ে তো আসলে টিনের বাসা কিনলে দেখা যাবে যে আমাদের টাকাটাই বৃথা গেল, লস হলো, এটা করা যাবে না। পরে আব্বু বলতেছে ঠিক আছে, 8 লাখ 10 এর মধ্যে আমরা একটা ইট দিয়ে পাটাতন দিয়ে বাড়ি করে ফেলি, উপরে টিন সেট করবো। আমি ঠিক আছে, যেভাবে ভালো মনে হয় তোমরা করো। তো যখন কাজ শুরু করলাম তখন দেখলাম যে না, আমার ইনকামও যেহেতু আসতেছে, হাতে যেহেতু টাকা আসতেছে, প্রতি মাসে যদি $5,500 করে ডলার স্ন্যাক দিচ্ছে, তারপর লাইকি থেকে পাচ্ছি, টিকটক থেকে পাচ্ছি, স্পন্সর থেকে পাচ্ছি, সব মিলে 6-7 লাখ টাকা করে প্রতি মাসে পাচ্ছি। সো আমি ওইভাবে কেন বাসা করব, আমার লাইফস্টাইল আরো সুন্দর হতে হবে। তো আমি তখন বিল্ডিং বাসা করালাম। তো আস্তে আস্তে করলে একটা ছোট্ট একটা বাসা করলো, সেটা করতে প্রায় বছরখানেকের উপরে সময় লাগছে। কিন্তু এর মধ্যে যখন আব্বু আম্মু চলে গেল ঢাকা থেকে গ্রামে বাড়ি করার জন্য, কন্ট্রাক্টর দিয়ে করলে তো ডাবল টাকা লাগবে, অনেক টাকা লাগবে, এই জন্য বাবা মা নিজে থেকে করলো। তো আমার খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছিল, সাইদনগরের বাসায় থাকাটা খাওয়াটা একটু ঝামেলা হচ্ছিল, কারণ আম্মু না থাকলে স্বাভাবিক এটা ছোট ছেলের একটু প্রবলেম হবেই। তো এই প্রবলেমটা ফেস করতেছিলাম। তখন ও আবার এগুলো লাইভে তো দেখে, আবার ওর সাথে তখন পার্সোনালি ভিডিও কলে কথা হয়। তখন আমাদের 6-7 মাসের সম্পর্ক হয়ে গেছে, একটা ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে, ভালো একটা সম্পর্ক আমাদের। ও একটা ওয়েল উইশার, আমার খারাপ কিছু হলে, কোন বিপদে পড়লে ওর জানাইতেছি, ওর কিছু হলে আমার জানাইতেছে, এরকম। তো ওইগুলো সব দেখলো, দেখার পরে বলতেছে কি, তুমি আমার বাসায় এসে থাকো, তুমি দেখেই গেছো, আমি তো দেখছি ওর বাসা, দেখে গেছো আমার বাসাটা খালি আছে, বড় আছে। ও আরেকটা এখানে একটা কথা যেটা আমি চলে আসি পাস করে, সেটা হচ্ছে ওরা কিন্তু একসাথে থাকতো পুরো ফ্যামিলি 3 নাম্বার রোডে। দেন আমাকে ওর বাসায় আনবে বা ট্র্যাপে রাখবে, ওর বাসায় পালবে বা কিছুটা করবে, এটা ওর আগে থেকেই চিন্তা ভাবনা ছিল। কারণ ওর ওই বাসা ছেড়ে ও চলে আসছে আরেক ভাড়া বাসায় 6 নাম্বার রোডে, এখন আবার থাকে আরেক বাসায়। 3টা বাসা চেঞ্জ করছে আমার সাথে পরিচয় হওয়ার পরও। প্রথম ওই বাসায় আমাকে উঠাতে পারবে না, কারণ ওই বাসায় ওর বড় বোন থাকে, তারপর ওর ছোট বোন থাকে, ওর এবার আর আত্মীয়স্বজনরা থাকে ওই বাসায়, ওর আত্মীয়স্বজনের বাসা পুরো ফ্যামিলির সঙ্গে থাকতো, কিন্তু নিজে থেকে চেঞ্জ করছে, ও নিজে থেকে চেঞ্জ করে ওই বাসায় আসছে। তখন থেকে আমি, ও দেখাইলো যখন যে ওর বাসার একটা রুম খালি, 2-3টা রুমই খালি, ওর রুম প্রয়োজন একটা, 2টা রুম প্রয়োজন ওর, আর 1-2টা রুম খালি। তো আমাকে বলতেছে তুমি আমার একটা রুম ইউজ করতে পারো, আর এখানে আমার সমস্যা নেই, কাজের লোক টোক আছে, তোমাকে ওরা হ্যান্ডেল করতে পারে, তোমাকে ওরা প্যাম্পার করতে পারে, তুমি টেনশন নিও না, ভালোভাবে এখানে থাকো। আবার আঙ্কেল আন্টি যখন চলে আসবে তখন তুমি তোমার বাসায় চলে যেও। তখন আমার মাথায় আর এত কিছু কুলায় নাই, আমি যতটুকু শুনছি বুঝছি, হ্যাঁ ঠিক আছে তাহলে রাইট, ওকে, তুমি ভালো বুদ্ধি দিছো, আমি তোমার বাসায় যাই। ওর বাসায় যাই, যাওয়ার পর ওর বাসায় থাকা শুরু করলাম ফার্স্ট। ওকে, একটা রুম দিচ্ছে আমাকে আলাদা করে, ওর বড় মেয়ের সাথে একটা রুম ছিল, ওই রুমটা আমাকে দিছে, আর ও থাকে ওর ছোট মেয়ে নিয়ে একটা রুমে, বড় রুমে। তো এর মধ্যে মাঝে মধ্যে আসা যাওয়া করতাম, আমার রুমের মধ্যে আসতো, ওর রুমে যেত, আমার রুমে আসতো যেত। এর মধ্যে আমাদের আসলে সম্পর্কটা আস্তে আস্তে ঘনিষ্ঠ শুরু হলো। এইভাবে এক বাসায় থাকলে যেটা হয়, হ্যাঁ, এক বাসায় থাকলে যেটা হয় আর কি, ও যেটা প্ল্যান করছে ওটাই হচ্ছে। তো আস্তে আস্তে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। এর মধ্যে আমার আব্বু আম্মু চলে আসছে আমাদের। কোন কি তার আগ পর্যন্ত কি তোমাদের কোনো ওয়ার্ড ছিল যে না, ভাই কোনো word আমরা এই সম্পর্কটাকে সামনের দিন এদিকে নিতে চাই? কোনো ধরনের ওয়ার্ড ছিল না, কোনো ধরনের কমিটমেন্ট ছিল না, ওর সারা জীবনে কোনো ধরনের চাহিদা ছিল না। আমি কোরআনের উপর হাত রেখে বলতে পারবো, আমাদের যে পবিত্র, ও তোমাকে বলে নাই যে তুমি যে এই জিনিসটাতে ইনভলভ হলা বা আমি যে জিনিসটাতে ইনভলভ হচ্ছি, এটা ভবিষ্যতে বৈবাহিক সম্পর্কে নিতে হবে বা এটা না, এইভাবে কোনো কমিটমেন্ট ছিল না। ও আগে থেকে বলে রাখলে এরকম কোনো কিছু হইতোই না। সো আলটিমেটলি ওর জায়গাতে কোনো সেট ছিল না, আর তোমার জায়গাতে মনে হচ্ছে ইচ্ছা হতেই পারে এরকম কোনো কিছু? হ্যাঁ, হতেই পারে। তো তোমার লাইফে কি ও ফার্স্ট? না, আমার লাইফে আমাদের ফ্রেন্ড সার্কেল, আমার তো তখন অনেক ছোট বয়স, আর আমি তখন যে কারণে জিজ্ঞেস করছি যে মানে তোমার কি, তুমি যে ধরনের আমার কাছে বিষয়টা অত বেশি এক্সক্লুসিভ না। ওকে ফাইন, আমি আসলে অনেক কিছু এখানে ভাষায় আপনাদের বুঝে নিতে হবে। কেন আমি প্রশ্নটা করছি সেটার পিছনে যুক্তি আছে। যুক্তিটা হচ্ছে 17 থেকে 18 বছরের ছেলেটার কিন্তু আলটিমেটলি এই ধরনের সম্পর্কে আইডিয়া থাকার কথা না, তার একটা ভয় থাকার কথা। প্রথম কথা হচ্ছে এইটা, ওর তো আইডিয়াই থাকার কথা না, ওর তো এই ভয়ে এই লাইনে যাওয়ার কথা না। কিন্তু সামহাও ওর কাছে যেটা মনে হয়েছে যে ইটস নট ইম্পর্টেন্ট, মানে এটা এত পাত্তা দেওয়ার মতো বিষয় না, ইটস নট আ বিগ ডিল, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, ছোট মানুষ তো তখন আর এরা বুঝতে পারিনি যে বিগ ডিল না স্মল ডিল। লায়লার সাথে তোমার যে ইন্টিমেসিটা হচ্ছে তার আগেও তোমার অন্য কারো না কারোর সঙ্গে ছিল বিষয়গুলো? নরমাল এই বিষয়টা। ওকে, তারপরে আস্তে আস্তে এই তো আমার গ্রামে বাড়ি কাজ চলতেছে। কাজ চলার পর আম্মু যখন চলে আসলো, তখন আমি আবার সাইদনগর চলে গেছি, আমার বাসায় চলে গেছি। যে আব্বু আম্মু চলে আসছে, আমি আমার মতো থাকি, আবার চলে গেছি।
যাওয়ার পর তখন থেকে শুরু হলো ইমোশনাল ব্ল্যাকমেল। কিরকম? তুমি আমার বাসায় ছিলা, এতদিন ছিলা, তোমাকে দেখে দেখে ঘুমাতাম, ঘুম থেকে উঠে তোমাকে দেখতাম, এখন ভালো লাগে না তোমাকে ছাড়া কি করবো, এটা করবো সেটা করবো। তো এরকমভাবে মানে ব্ল্যাকমেল শুরু করলো আস্তে আস্তে। তাই আমি যখন নাচতেছি তখন দেখা যাচ্ছে ও হাত কেটে ফেলতেছে, কিছু খেয়ে ফেলতেছে লিকুইড জাতীয়, খেয়ে সুইসাইড করতে চাচ্ছে। আমি বাঁচবো না তোমাকে ছাড়া, তুমি এতদিন ছিলা, ভালো লাগতেছে না। ছিলাম প্রায় আপনার 3 মাস 4 মাস 5 মাসের মতো ছিলাম আমার বাসায়। ওই সময় তুমি কন্টেন্ট বানাতে কিভাবে? তখন আমার কন্টেন্ট থেকে সবকিছু থেকে আমি লেজি হয়ে গেছি, একদম দূরে চলে আসছি, ওরকম ভাবে কন্টেন্ট করি না। ওকে, কিচ্ছু করি এই না। সময় সাপোর্ট দিত কে তোমাকে ইকোনমিক্যালি? ওই দিত? তখন তো আমার ওরকম সাপোর্ট প্রয়োজন নেই, আমি আমার ছোট্ট একটা সংসার নিয়ে আমি ভালোভাবে চলতেছি, আমাদের যে সেভিংস আছে সেটা নিয়ে চলতেছি। Okay. যদি ঠেকায় পড়ে যায় তখন ও দেখতেছে, আচ্ছা, সেটা নিয়ে আবার পেইন হচ্ছে না, ও পেইন নিতেও দিচ্ছে না আমাকে কোনোভাবে। আমি যে কাজ করব, আমার যে ইনকাম আছে, ইনকাম সোর্স আছে, সবকিছু থেকে আমাকে ও নিয়ে আসছে। ও ভাবে ভালো সাপোর্ট দিচ্ছে ডেফিনেটলি। হ্যাঁ, আমার মাথার ভিতরে যা ছিল সবকিছু ভ্যানিশ করে ফেলছে। আমার লাইফে কি হয়েছে না হয়েছে, কি করছি, আমি কে, আমি যে প্রিন্স আমন সেটাও আমার ভুলাই ফেলছে। যে আমি কিছু করতে পারি, ইনকাম করতে পারি, আমি ইন্ডিপেন্ডেন্ট, সেটাও আমার ভুলাই ফেলছে। আমি যে ফ্যামিলি চালাই সেটাও আমি ভুলে গেছি ওই টাইমটাতে, ফ্যামিলির খোঁজ খবর নিতেও আমি ভুলে গেছি। তখন যেভাবে লাইলা তোমার জীবনে, যেভাবে আমি যে ফরম্যাটে থাকুক না কেন, ওইভাবে তুমি অনেকের সাথে কি মিশতা? লাইক কোনো ফ্রেন্ড? না এরকম ভাবে কোনো ফ্রেন্ড ছিল? ওর লালার মতো ফ্রেন্ড আমার কেউ ছিল না। লাইলার মতো না, ধরো আমি লাইলার জায়গায় আমি যদি বলি আরেকটা ফিমেল ফ্রেন্ডের সাথে যে কোনো ফর্মেই হোক না কেন সম্পর্ক ছিল, এরকম কি ছিল তোমার? না এরকম কোনো সম্পর্ক ছিল না, কোনো গার্লফ্রেন্ড। এটা কি লাইলা জানতো যে তোমার কোনো গার্লফ্রেন্ড নাই? লালা জানতো এটা। সে কারণে কি লাইলার কোনো হোপ তৈরি হয়েছিল যে না শুধু আমিই থাকবো তোমার জীবনে? হ্যাঁ, আস্তে আস্তে এটা তৈরি হয়েছে। এখন পর্যন্ত ওর সাথে যাই হোক, কিন্তু তারপরে? আস্তে আস্তে গল্পে আসি। হ্যাঁ। তারপর হচ্ছে মিস করতেছি, হাত কেটে ফেলতেছি। হ্যাঁ, হাত কেটে ফেলতেছে, মিস করতেছে, ব্ল্যাকমেল। তখন আমি আবার আসি ওর বাসায়, আবার বাসায় আসি, আবার কিছুদিন পর যাই, আবার হাত কাটে, আবার আসি। এইভাবে চলতেছিল আমার এই দিনগুলো, প্রিভিয়াস দিনগুলো। তো তোমার এগুলো আম্মা জানতো যে এগুলো কি? আম্মুকে বলতাম না, আম্মুকে জানাইতাম না, আম্মুকে বলতাম না, আমি আমার মতন করে হ্যান্ডেল করতাম। আমি তখন আবার এই ভয়টা পাইতাম, ওই যে ও বলতো আমি মরে গেলে তুমি দায়ী। ও আচ্ছা, এই ভয়টা আমি তখন কাজ করতো ওই ছোটবেলা থেকে। তো এই আস্তে 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 লাইফটা এইভাবেই আগাচ্ছে। এর মধ্যে ওর সাথে কয়েকশো বার ওর বাসা থেকে চলে গেছি, কয়েকশো বার ও ব্ল্যাকমেল করে নিয়ে আসছে। হয়তো ইমোশনালি, ধরনটা কেমন ছিল? ওই যে ইমোশনালি, নাহলে হচ্ছে সুইসাইড করবে, ছাদ থেকে লাফ দিবে। আর ওর ছাদ তো খোলামেলা, ও লাফ দিয়ে পড়েও যেতে পারে। আমি এই ভয়গুলা পেতাম ওই টাইমটাতে। এইগুলো কখনো কি তুমি জানো না যে ওর দুইটা হাজবেন্ড? না, তখনও আমি জানি না, এগুলো কিছুই তখন আমি জানি না। তখন আস্তে আস্তে যখন দেখলাম ও আসলে আমাকে এতটা ভালোবাসে, ও এমন বলছে যে আমি জীবনে রিলেশনও করি নাই, আমার আর্মি ব্যাকগ্রাউন্ড, আমার বাবা মা খুবই স্ট্রিক্ট, আমাকে একটা ছেলের সাথে বাইরে যেতে দেয় নাই। আল্লাহর কসম এই কথাটাও বলছে। আমি কসম কেটে বলতেছি, অনেকে বিশ্বাস করবে না এই কথাগুলো, বলবে তুই এত পাকনা ছিলি, এটা জানিস নাই কেন। কসম করে বলছি, একটা মানুষ যখন একটা মানুষকে বিশ্বাস করে তখন অন্ধ হয়ে যায়। আমি বিশ্বাসে অন্ধ হয়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু 40-45 বছর বয়সে একটা মানুষের সে তার যে 40-45 বছর বয়স সেটাও আমি জানি না। আমি গেস করছি সর্বোচ্চ গেলে ওর বয়স 30 হবে, এর বেশি যাবেই না। তো ও কি তোমাকে কুমারী মেয়ে হিসেবে পরিচয় দিচ্ছে? লাইক বিয়ে শাদী হয়নি এরকম পরিচয় দিছে, সে এই পরিচয় দিছে যে আমি জীবনে একটা ছেলের হাতও ধরিনি। আমি